গুড মর্নিং। আর একটা নতুন সকাল পেলিংয়ে। আজ 1 জুন 2024 শনিবার। এখন আমি আছি মিডিল পেলিং। এই পেলিংয়েরও 3টে পার্ট, আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। ঠিক যেমন শিটংয়ে ছিল 3টে পার্ট, আপার শিটং, মিডিল শিটং, লোয়ার শিটং, ঠিক তেমন পেলিংয়েও 3টে পার্ট। আর এই জায়গাটা একটা ভিউ আছে, যদিও আমরা যে জায়গাটা আছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মাউন্টেন ভিউ। আমি দেখাচ্ছি সেটা। আমি হোটেলের রিভিউ বা রুমের রিভিউ আমি পরে দেবো। তার আগে আমি জাস্ট একটুখানি এই জায়গাটাকে একটু দেখিয়ে নিই। রাস্তাটা বেশ সুন্দর। আর পেলিং তুলনামূলকভাবে গ্যাংটকের থেকে একটু ঠান্ডা, আর গ্যাংটকের থেকে একটু কম ক্রাউডেড। যদিও কম ক্রাউডেড বলাটা কিন্তু ভুল, কারণ এখানে কিন্তু বেশ ক্রাউড রয়েছে, বেশ ট্রাফিক রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে। আগের আমি যখন বছর 2-2.5 আগে এসেছিলাম তখন কিন্তু পেলিংয়ে এতটা গরম ছিল না বা এত গাড়ি ছিল না। যদিও আমি আপার পেলিংয়ে ছিলাম, তবুও এখানে এলাম। তো জায়গাটা বেশ সুন্দর, খারাপ নয়। আর আজকে আমার কাজ হচ্ছে, বা আজকে আমি এখান থেকে সরাসরি বেরিয়ে যাব সাইট সিইং। পেলিংয়ের কিছু সাইট সিইং আছে, তার মধ্যে আছে খেচিপেরি লেক। এখানকার অত্যন্ত পবিত্র জায়গা এই খেচিপেরি লেক। আচ্ছা, যে কারণের জন্য আমি এখানটা দাঁড়ালাম, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন অনেক অর্কিড রয়েছে। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হচ্ছে সাইট সিইংয়ে। সেহেতু এখন আর খুব বেশি দেরি করছি না। কালকে কিন্তু আমি রাত্রিবেলা আসার পরে আমি আর হোটেলে ঢুকে হোটেলের রিভিউ করিনি, কারণ আমার পায়ে কালকে খুব পেন হচ্ছিল এবং আমি সেই জন্য কালকে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, মানে আমি রেস্ট নিচ্ছিলাম। প্লাস আমার ফোনেও খুব একটা চার্জ ছিল না, আপনারা জানেন আমি ফোনে ভিডিও করি, তো সেই জন্য কালকে আমি রিভিউ দিতে পারিনি হোটেলের। আমি হোটেলের রিভিউ দিয়ে দেবো আজকে, হোটেলের রুমের রিভিউ দিয়ে দেবো আমি রাত্রিবেলা বা পরে কোনো একটা সময় দিয়ে দেবো। আগামীকাল আমরা বেরিয়ে যাবো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। তো সেই জন্যে তার আগে আমি চেষ্টা করবো হোটেলের রিভিউ দেওয়ার। আর এই হোটেলে থাকতে গেলে কিরকম কি খরচা পড়বে সেটাও বলে দেবো। তবে বেশ কিছু কথা আছে, সেগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো ডিটেইলে, সেগুলো যাচ্ছি না। ওভারঅল অভিজ্ঞতা মোটামুটি খুব একটা ভালো নয়। মানে আমি এই যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, আমি নাম নিচ্ছি না তাদের ব্যবসায়িক স্বার্থে, কারণ তারা তো এটা তাদের পেশা। আমি তাদের উপকার করতে না পারি, তাদের ক্ষতি করব না, অ্যাটলিস্ট আমি এই মানসিকতাতে বিশ্বাস করি। সেই জন্য আমি তাদের নাম নিচ্ছি না। কিন্তু সত্যিটা এটাই যে তারা কিন্তু তাদের ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ উইক। তারা কিন্তু ম্যানেজমেন্টের দিক থেকে এতটাই উইক, তাদের ম্যানেজমেন্ট এতটাই খারাপ, আমাদের ঘোরাটাও ঠিকমতো হচ্ছে না, খাওয়া দাওয়াও ঠিকমতো হচ্ছে না। টাইম ম্যানেজমেন্ট তো ছেড়েই দিন, ওটা না বলাই ভালো। গতকাল যে ঘটনাটা ঘটেছে তার একটা নমুনা দিই। 7:30টায় গাড়ি আসার কথা, আমাদের 7:30টায় বেরিয়ে আমরা যাব হচ্ছে নামচি রাবাংলা, প্রথমে রাবাংলা, তারপরে নামচি চারধাম, তারপরে সেখান থেকে আমরা পেলিং। এই ছিল আমাদের গন্তব্য। তো বলেছিল মাঝখানে আমাদেরকে সম্ভবত সাই ভিউ পয়েন্ট বা সাই টেম্পল এরকম একটা কিছু আছে, আই এম সরি নামটা নিতে পারলাম না ঠিক মতো, সাই টেম্পল, সাই মন্দির এরকম টাইপের কিছু একটা হবে হয়তো, সেখানে নিয়ে যাবে। কিন্তু গাড়ি এতটা লেট করে এলো, গাড়ি এলো 9টার সময়। এইবার আমরা যদি কারণ খুঁজি যে এবার কি হচ্ছে, এখানে প্রত্যেকে ব্লেম করছে। মানে যিনি ওনার, রাস্তার মধ্যে খাওয়া হলো কালকে এবং একটা গাড়িকে ওনার বলে দিল যে ওরা নিজেরা খেয়ে নিক। মানে খুব মিসম্যানেজমেন্ট ছিল এক কথায় বলতে গেলে। যাই হোক, আমি আর বেশি এটা ডিটেলে যাচ্ছি না, এটা আমরা অন্য কোনো ভিডিওতে ডিটেল আলোচনা করব। কারণ আপনাদের জানা এই কারণে দরকার, কারণ আপনারা যখন আসবেন এই জায়গাগুলো আগে কনফার্ম করে নেবেন যে এই প্রবলেম হবে না তো, এই সমস্যা হবে না তো। সেই জন্য আমি আপনাদের বলছি, আপনাদেরকে ডিসকারেজ করার জন্য নয়, বা এনাদেরকে আমি কোনো রকমভাবে এনাদেরকে আমি ছোট করছি না, বা এনাদের বিজনেসটাকে আমি ক্ষতি করার চেষ্টা করছি না, আপনারা এইভাবে নেবেন না। আচ্ছা যাই হোক, আজকে বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। তো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টে কি আছে আমি দেখছি যদি দেখানো যায়। আসলে ব্রেকফাস্ট ওখানে অনেকে করে, তো আমি সেই জন্য আমার একটু ব্যক্তিগতভাবে একটু আপত্তি থাকে যে কোনো মানুষ যদি পছন্দ না করে তখন, এটাই আর কি ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে ছিল পাউরুটি, ডিম সেদ্ধ এবং পোহা। এক কথায় ব্রেকফাস্ট ঠিকঠাকই ছিল। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ বাদে নেমে চললাম আজকে আমাদের গন্তব্যে। আজ আমরা পেলিং সাইট সিইং করব। আজকে আমাদের প্রথম গন্তব্য খেচিপেরি লেক। এই খেচিপেরি লেক স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র। কথিত আছে এই খেচিপেরি লেকের জলে
কোনো পাতা পড়ে না এবং কোনো পাতা পড়লে পাখিরা সেই পাতা তুলে ফেলে দেয়। এখন আছি খেচিপেড়ি লেকের সামনে। আচ্ছা, এখানে এই যে দেখছেন ফিশ ফুড আছে, এখানে মাছেদের খাবার। এখানে তো মাছকে অত্যন্ত পবিত্র মানা হয় এবং এই লেকটা অত্যন্ত পবিত্র। তো এখানে যে মাছেদের খাবার, এটার দাম 50 টাকা, তাই তো? 50 টাকা। আর এছাড়া আপনি চাইলে এখানে পুজোও দিতে পারেন। ঠিক আছে, পুজোর সমস্ত সামগ্রী দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এই যে নিলাম 50 টাকা দিয়ে, এখন যাচ্ছি। আচ্ছা, এবার আমি দেখাই খেচিপেড়ি লেকের এন্ট্রান্সটা, একটু দেখাই আপনাদের। এই হচ্ছে খেচিপেড়ি লেকের এন্ট্রান্স। আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। टिकट कत করে? 30 रुपीस। हाँ, एक दीजिए। টিকিটের মূল্য 30 টাকা। টিকিট কেটে চললাম খেচিপেড়ি লেক দর্শনে। এখানে একটা কথা বলে রাখি, খেচিপেড়ি লেকের এই দিকটায় একটি খুব সুন্দর এবং প্রাচীন মোনাস্ট্রি আছে। যদিও মোনাস্ট্রিটা ভেবেছিলাম ফেরার পথে দেখব, কিন্তু সেটা আর দেখা হয়নি। কথিত আছে এই লেকটির বয়স 3500 বছরেরও বেশি। আর এই যে বাঁ দিকটা দেখছেন, এইটা হচ্ছে ফিশ ফিডিং সেন্টার। আপনি যদি খেচিপেড়ি লেক ঢোকেন, অর্থাৎ খেচিপেড়ি লেকের এই যে প্রবেশপথের সামনেই আপনি পাবেন ফিশ ফিডিং সেন্টার। এবং দেখলেন আমি মাছের খাবার নিয়ে এলাম। মাছের খাবার মূলত সয়াবিন। এখানে আমি মাছকে খাওয়াচ্ছি। আসলে বলা হয় যে খেচিপেড়ি লেকে মাছকে খাইয়ে কোনো কিছু কেউ যদি প্রার্থনা করে, তার সে প্রার্থনা সফল হয়। এবং এখানে বলে রাখা ভালো, এই খেচিপেড়ি লেক হিন্দু এবং বৌদ্ধ উভয়ের কাছেই অত্যন্ত পবিত্র। খেচিপেড়ি লেকের আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো, এই জায়গায় এই লেকের জলে কখনো কোনো পাতা পর্যন্ত পড়ে না। কোনো পাতা পড়লে অটোমেটিক্যালি পাখিরা এসে মুখে করে সেই পাতা তুলে নিয়ে গিয়ে ফেলে দেয়। এই জল এতটাই পবিত্র মানা হয় যে এই জলে স্নান করা, গা হাত পা ধোয়া কিংবা নোংরা ফেলা দণ্ডনীয় অপরাধ। এবং কথিত আছে এর ফলে যে এই ধরনের কাজ করবে তার ওপর ঈশ্বরের অভিশাপ নেমে আসে। তবে এই জায়গার পরিবেশ কিন্তু এক কথায় অসাধারণ। আর সব থেকে বড় কথা, এই জায়গার মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আছে। স্থানীয়দের কাছে জানলাম কোনো এক অলৌকিক কারণে আজ অব্দি এই লেকের গভীরতা মাপা যায়নি। এই লেকটার উচ্চারণ নিয়ে একটা দ্বন্দ্ব আছে। একে কেউ কেউ খেচিপেড়ি বলে, কেউ কেউ খেচিও প্যালরি বলে। দুটোই ঠিক। দেখুন, একটা সাদা একটা কালো কুকুর, কি সুন্দর না? কি দারুণ কম্বিনেশন। আচ্ছা, এখানে একই ব্যাপার। এটা পুরোটা লেক। এবার মাছ খাওয়াতে ব্যস্ত ছিলাম, এবার লেকের পরিধিটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই লেক। এই পুরো অঞ্চলটা জুড়েই লেক, ওদিকে পাহাড়। ল্যান্ডস্কেপটা শুধু একটু দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। আর এই পুরোটা লেক, ওখান থেকে এলাম, দেখতেই পেলেন। চলুন এবার একটু এই ট্রেলটা দিয়ে হেঁটে দেখা যাক। এই হচ্ছে সেই ট্রেল, এই পাশে লেকটা। জাস্ট এই ট্রেলটা দেখুন, নির্জন, শান্ত, নিরিবিলি। এক কথায় এই জায়গার পরিবেশটা অত্যন্ত সুন্দর। এদিকটা কিন্তু একটু পেছল আছে, মানে জল পড়েছে বা বৃষ্টি হয়েছে। আমি চলুন রাস্তাটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, রাস্তাটা কিন্তু একটু স্যাঁতসেঁতে এবং ভিজে আছে, পেছল আছে। তবে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। আর বৃষ্টি কিন্তু এখন হচ্ছে, মানে নিয়মিত না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে। আচ্ছা, যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে এই লেকটাকে এখানে ভীষণ পবিত্র মানা হয়। আমি আজ থেকে বছর 2-2.5 আগে এসেছিলাম, তখন এই জায়গাটা যেমন ছিল আজও তাই আছে। শুধু পরিবর্তন বলতে এখন ট্রাফিক বেশি, লোক বেশি, তখন এটা কম ছিল। হাই, কয়েকজন টুরিস্ট বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এখানে বসেও আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জাস্ট জায়গাটা একবার দেখুন, দেখুন। এই সারা লেকেই কিন্তু প্রচুর মাছ আছে।
এবং এখানে কিন্তু মাছকে পুজো করা হয়, পবিত্র মানা হয় মাছকে। আমরা লেকে ঢোকার পথে মাছকে খাওয়ালাম, দেখতেই পেলেন। আমি একা ছিলাম না, আমার সঙ্গে আরো কয়েকজন টুরিস্ট বন্ধু ছিলেন, তারাও খাওয়ালেন। জায়গাটার প্রাকৃতিক পরিবেশটা, সৌন্দর্যটা দেখুন। পেলিং এর সব থেকে সুন্দর জায়গা যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এই লেক আমার মতে, কারণ আমি সারা পেলিং এ কয়েকটা জায়গায় ঘুরেছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্ট থেকে আপনি সম্পূর্ণ এই লেকটাকে পরিষ্কার দেখতে পাবেন এবং এই লেকের আকৃতিটা অনেকটা শিব ঠাকুরের বাঁ পায়ের মতো। কথিত আছে শিব ঠাকুর এখান দিয়ে হেঁটে গিয়েছিলেন এবং তার বাঁ পা পড়ে এখানে এই লেকের সৃষ্টি হয়েছিল। কারো কারো মতে আবার এটা গডেস তারার পায়ের ছাপ। ওপরে একটা কেভ আছে, দেখালাম, যাওয়া হলো না। তার তিনটে কারণ। প্রথম কারণ, বৃষ্টি হওয়াতে রাস্তা স্লিপারি, আমার পায়ের সমস্যা হয়েছে, কালকে বলেছি, তাই রিস্ক নিলাম না। দ্বিতীয় কারণ, অবশ্যই খুব ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে যে আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি তারা দেরিতে বেরিয়েছে এবং তারা চাইছে যত তাড়াতাড়ি তারা স্পটগুলো কভার করতে পারে। তাদের উদ্দেশ্য স্পটকে শুধু কভার করানো, আর কিচ্ছু না। এবং অবশ্যই তৃতীয় কারণ, আবার মেক করছে, আরো অনেকগুলো পয়েন্ট আছে, কারণ আমার জন্য তো গাড়িতে বাকি অনেকগুলো প্যাসেঞ্জার আছেন, টুরিস্ট আছেন এক কথায়, তারা তো আর বসতে পারবেন না বা বসবেনও না। কারণ আমি এসেছি ভিডিও করতে, আমি আমার কাজ নিয়ে এসেছি, তারা টুরিস্ট, তারা ঘুরতে এসেছেন, ছবি তুলতে এসেছেন। তার ফলে আমাকে এদের সঙ্গে থাকতে গেলে এদের সঙ্গেও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি 15 মিনিট টাইম আরো একটু চাইতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই করলাম না, কারণ এতজন আছেন, তাই একটু স্যাক্রিফাইস করতে হলো। যাই হোক, অবশ্যই পেলিং এলে এই জায়গাটা 100% রেকমেন্ডেড। খেচিপেরি লেক প্রবেশ পথে বা খেচিপেরি লেক থেকে বেরোনোর সময় এই প্যাগোডাটা আপনারা দেখে নিতে পারেন। এটা অত্যন্ত প্রাচীন, অত্যন্ত সুন্দর, ভেতরের কারুকার্য এক কথায় অবর্ণনীয়। আমার কিন্তু এই রকম পুরনো মন্দির বা পুরনো যে কোনো এই ধরনের স্কাল্পচার আমার ভীষণ ভালো লাগে, কারণ এখানে একটা আদিম এবং আভিজাত্যের ছাপ পাওয়া যায়। দেখুন কি অসাধারণ পেইন্টিং, কি অসাধারণ এখানকার মূর্তিগুলো, এবং সর্বোপরি এই জায়গার পরিবেশ এক কথায় অসাধারণ। এই মুহূর্তে আছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এই সরু ঝর্ণাটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়, পেলিং সাইটসিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এবার একটু ঝর্ণার আওয়াজ শুনুন।
এই সেই ঝর্ণা, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের আরেকটা আকর্ষণ জিপ লাইন। এখানে অগণিত মানুষ এই ধরনের অ্যাক্টিভিটি স্পোর্টসের জন্যও আসেন। চললাম পরবর্তী গন্তব্যে। শুধু দেখুন কিভাবে এসছি। আচ্ছা, প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এখন আছি স্কাই ওয়াকে। চলুন স্কাই ওয়াকে যাই। যেতে এখানকার টিকিট কত, এখানে যেতে গেলে কি করতে হয় বা টাইমিং কি আছে আমি সব বলে দিচ্ছি। তবে তার আগে বলি, এই স্কাই ওয়াক কিন্তু পেলিং এর অন্যতম একটা আকর্ষণ। প্রচুর মানুষ এখানে আসেন, যদিও এখন দেখতে পাচ্ছি যে এখানে জল পড়েছে। জানি না এই জলের মধ্যে কতটা হাঁটা যাবে বা স্কাই ওয়াক আদৌ করা যাবে কিনা। ঠিক আছে, চলুন তো আপনাদের দেখাই। স্কাই ওয়াকের এন্ট্রি ফি ইন্ডিয়ান অ্যাডাল্টসের জন্য 100 টাকা। এই স্কাই ওয়াকে যাচ্ছি। এখন বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়েছি, যদিও এই ভেতরটা বৃষ্টি নেই। 2018 সালের নভেম্বর মাসে এই স্কাই ওয়াক অফিসিয়ালি ওপেন করা হয়। স্কাই ওয়াকে ওঠার জন্য একটা সিঁড়ি আছে এবং আর একটা স্লোপ আছে। আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন। আমি সিঁড়িটাই ইউজ করলাম, তার কারণ স্লোপের দিকে আমি আর গেলাম না। এমনি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। একসময় ভাবলাম যে আজকে স্কাই ওয়াক কি আদৌ করা যাবে, তারপরে মনে সাহস নিয়ে উঠলাম। সত্যি কথা বলতে পেলিংয়ে এই সময় বর্ষাকালে না আসাটাই ভালো। তার কারণ এই সময় এলে চারিদিকে শুধু মেঘ আর বৃষ্টি। যদিও বৃষ্টির যে একটা এত ভালো সৌন্দর্য আছে সেটা কিন্তু আমি এর আগে কোনোদিন জানতাম না। এখানে এসে সেটা জানলাম। সবাই তো এখানে এসে মেঘমুক্ত স্কাইওয়াকেই হেঁটেছে, কজন আর বৃষ্টি ভেজা স্কাইওয়াকে হেঁটেছে। এটাও তো কম রোমাঞ্চ নয়। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকের এই করিডোর দিয়ে সোজা চলে যেতে হবে স্কাইওয়াকের দিকে। তবে এখানে একটা কথা বলে রাখি, স্কাইওয়াকে যেতে গেলেই আপনাকে কিন্তু জুতো পরে গেলে চলবে না। অর্থাৎ জুতো খুলে অথবা শু কভার ব্যবহার করে জুতো পরে আপনি যেতে পারেন। আমি শু কভার নিয়েছিলাম, তবে সেটাও কিন্তু একটা বোকামো ছিল। বোকামো কেন বললাম, তাই তো? বোকামো এই কারণেই বললাম, তার কারণ বৃষ্টিতে ওই শু কভারের ভেতর দিয়ে জল ঢুকে আমার জুতোটা পুরো ভিজে গেছিল। তাই সব থেকে বেটার অপশন অবশ্যই জুতো মোজা খুলে নির্দিষ্ট জায়গায় রেখে খালি পায়ে হাঁটা, এবং তাতে আপনার হাঁটতেও সুবিধা হবে, তাতে এই জায়গার রোমাঞ্চটাও নিতে পারবেন। ইভেন শু কভারটা যেহেতু প্লাস্টিকের আর জলের মধ্যে মাঝে মাঝেই কিন্তু বেশ স্লিপ করছিল, তার ফলে আমাকে খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল। যাদের হাই অল্টিটিউড সিকনেস আছে বা যারা উঁচুতে উঠলে
নিচে পড়ে যাবার ভয় পান তারা কিন্তু এই জায়গাটা একটু অ্যাভয়েড করবেন। বিশেষ করে নিচের দিকে তাকালে কিন্তু মাথা ঘুরতে পারে এবং পড়েও যেতে পারেন। যদিও আমি যখন হাঁটছিলাম আমার মূল কনসার্ন ছিল এই জায়গার স্লিপারিটা। এখানে কিন্তু নিচের দিকে তাকালে তেমন একটা ভয় লাগছিল না, আর ভয় লাগবেই বা কেন, নিচে তো কিছুই দেখা যাচ্ছিল না, ওয়েদার দেখেই তো বুঝতে পারছেন। কিন্তু আপনাদেরকে এটা বিধিবদ্ধ সতর্কীকরণ, অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন যে আপনার যদি হাই অল্টিটিউড সিকনেস থাকে বা মোশন সিকনেস থাকে তাহলে একটু অ্যাভয়েড করাই ভালো এই জায়গাগুলো। আর একটা জিনিস, বিকেলের দিকে কিন্তু এখানকার ওয়েদার সব থেকে বেশি খারাপ হয়, তাই চেষ্টা করবেন এখানে এলে বিশেষ করে স্কাই ওয়াক করলে সকাল সকাল স্কাই ওয়াকটা আগে করার। তার আরও একটা কারণ হলো এখানে কিন্তু বিকেল 4:30 পরে এটা বন্ধ করে দেওয়া হয়, প্রায় 3টের মধ্যে আসাটাই ভালো। তো সেই জন্য আমি সবসময়ের জন্য আপনাদেরকে সাজেস্ট করব 9টা, 9:30 বা 10টার সময়, অর্থাৎ যখন খোলে তখন এখানে আসাটাই সব থেকে ভালো। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার এক অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা এবং নিচের মেঘমুক্ত আকাশে কাঁচের মধ্যে দিয়ে নিচের পরিবেশটাকে উপভোগ করার জন্যই এই স্কাই ওয়াক। যদিও সেদিন এতটাই বৃষ্টি হচ্ছিল যে এই স্কাই ওয়াকের মজা নিতে পারছিলাম না, তবে তার মধ্যেই চেষ্টা করছিলাম এই মজাটা নেওয়ার। হঠাৎ মেঘ কেটে গিয়ে একবার দর্শন পেলাম চেনরেজিং স্ট্যাচুর। সম্ভবত এই রাস্তাটা দিয়ে যেতে হয় সাঙ্গাচলি মোনাস্ট্রি, তবে আমার আর মোনাস্ট্রি পর্যন্ত যাওয়া হলো না। মেঘ কেটে গেছিল ঠিকই, কিন্তু তারপরেই হঠাৎ আবার বৃষ্টি শুরু হলো এবং বেশ জোর বৃষ্টি শুরু হলো। আর ওদিকে আমার গাড়িতে যারা আমার সঙ্গে সহযাত্রী তারা আমাকে ডাকাডাকি শুরু করলো, অতএব বেরিয়ে যেতে হলো। স্কাইওয়াক থেকে ফেরার পথে একবার পাখির চোখে বাকি জায়গাটা একবার দেখার চেষ্টা করলাম। পরিষ্কার দিনে এই জায়গা যে কত সুন্দর তা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চললাম পরবর্তী গন্তব্যে। এখন আছি আমি সিনশোর ব্রিজ, এটা পেলিংয়ে। এখন ঘড়িতে বাজে 4:30 বিকেল। যতগুলো ঝুলন্ত ব্রিজ আছে, যেমন আমাদের হাওড়া ব্রিজ, মানে আমি ভারতবর্ষের কথা বলছি, সিনশোর ব্রিজ ইজ ওয়ান অফ দেম। সিনশোর ব্রিজও কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ, এবং এই ব্রিজটার শুধুমাত্র লাইট ভেহিকেলই চলে, অর্থাৎ ছোটখাটো গাড়ি, হালকা গাড়ি চলে। কিন্তু বর্তমানে ব্রিজটার কন্ডিশনটা একটু দেখুন, কি অবস্থা কুয়াশাতে বা মেঘে। দেখুন, যেন মনে হচ্ছে আমি মেঘালয়ে আছি। এটা পেলিং নয়, এটা মেঘালয়। দেখুন, এই রাস্তা ধরে আমাকে যেতে হবে। এই ব্রিজের হাঁটার অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম হতো যদি এখানে মেঘ বা কুয়াশাটা না থাকতো। বুঝতেই পারছেন, এখান থেকে চারপাশের একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এবং নিচে নদী আছে। এই জায়গাটার একটা অসাধারণ মায়াবী একটা রূপ আছে। যদিও কিছু করার নেই, প্রকৃতির সঙ্গে আর কি করব, দেখতেই পাচ্ছেন। আর একটু আগেও বৃষ্টি হয়ে গেছে অলরেডি। আমার হাতে দেখতেই পাচ্ছেন ছাতা, কারণ আমি একটু আগেই ছিলাম এই গ্লাস ব্রিজে। এই গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক যেটাই বলবেন আপনি, স্কাই ওয়াক বা গ্লাস ব্রিজে ছিলাম। সেখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি এখানেও হয়েছে। দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় জল জমে আছে। আর এই জায়গার পরিবেশ এক কথায় অনন্য, অসাধারণ। দেখুন, এখানে কিন্তু ঝর্ণার আওয়াজ পাচ্ছেন, নদী বয়ে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে, অথচ সে নদী আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ এই ঘন কুয়াশা বা ঘন মেঘ। যখন ঢুকলাম ঠিক সেই মুহূর্ত থেকেই মেঘটা ঘিরতে শুরু করলো। যাই হোক, চলুন এই জায়গার অভিজ্ঞতাটা একটু নিই। দেখি যদি মেঘ কেটে যায় তাহলে যদি দেখা যায় বা যদি দেখানো যায়। যদিও যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, খুব বেশি সময় কিন্তু থাকতে পারবো না। একটু একটু করে মনে হচ্ছে মেঘ কাটছে। আর এই হচ্ছে নিচের ভিউ। জানি না এখন দেখানো যাবে কিনা নিচের ভিউ। না, এখনো পরিষ্কার নয়। দেখছি, যখন পরিষ্কার হলে আমি দেখানোর চেষ্টা করছি। টুরিস্ট কিন্তু এই ওয়েদারে এসেছে, তার মানে এটা প্রমাণিত যে আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশেই আসি। আচ্ছা দেখুন, কোথা থেকে আওয়াজটা আসছে আমি তার একটা নমুনা দিচ্ছি। এই হচ্ছে সেই নদী,
এই নদীটা বয়ে যাচ্ছে তলা দিয়ে। এখন বর্ষা নয় বলে, মানে বর্ষা শুরু হয়েছে বলে জলধারা খুব হালকা। এরপরে যখন ঘন বর্ষা আসবে তখন এখানকার জলধারাটা কিন্তু প্রচন্ড বাড়বে। এদিকটার কুয়াশাটা একটু বেশি বা মেঘ বেশি, এদিকের মেঘটা একটু কম। কিন্তু কম আর কোথায়, চলুন একদম ও প্রান্ত থেকে একবার ঘুরে আসি। আমি জানি না বৃষ্টি আসবে কিনা, ওয়েদার তো বলছে বৃষ্টি আসতে পারে, দেখা যাক। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, আবার একই কথা বলছি, সেই ট্রাভেল এজেন্সি কিন্তু এই ট্যুরটা কখনোই কন্ডাক্ট করেনি, মানে এই যে সিংসর ব্রিজটাকে তারা তাদের প্যাকেজে রাখেনি। ভালো কথা। তার জন্য আমরা কি করলাম, আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম, যে গাড়িটা 2,500 টাকা নিচ্ছে। আমরা গাড়িতে 8 জন আছি, বুঝতেই পারছেন 2,500কে 8 দিয়ে ভাগ করলে যেটা হয়, সেই টাকার বিনিময়ে আমরা এই সিংসর ব্রিজটা করলাম। তবে আপনি আপনার ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে নেবেন যদি আসেন, আর নিজেরা এলে তো কোনো প্রশ্নই আসে না সেটা। অবশ্যই কথা বলে নেবেন যে সিংসর ব্রিজ আপনার লিস্টে আছে কিনা। যদি নাও থাকে তাহলে গাড়ি ভাড়া করে এসে পেলিং এলে সিংসর ব্রিজটা অবশ্যই ঘুরে যাবেন। আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখুন। জানি না এত কুয়াশার মধ্যে বা এত মেঘের মধ্যে কি করে দেখাবো। কি মনে হচ্ছে মেঘালয় আছি না? মেঘালয়ই বটে। দেখুন, এ হচ্ছে আশেপাশের পরিবেশ। আশা করি দেখতে পাচ্ছেন। আর এখানে এই ধরনের ফুল কিন্তু প্রচুর হচ্ছে সারা সিকিম জুড়ে। এই হচ্ছে ব্রিজের একটা লুকস, বা এই হচ্ছে যে ব্রিজের ওপরটা। আর অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা একটু বলে দিই, এখানে নদী আছে, যে নদীর আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, তার জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত। কেমন লাগে বলুন তো, একজন ট্রাভেল ব্লগার হিসাবে মাথায় ছাতা দিয়ে এরকম একটা সুন্দর জায়গায়, চারিদিকে এরকম কুয়াশা ঘেরা এই সিংসর ব্রিজ এর ভিডিও করছি আমি। আসলে যে ভুলটা আমি করেছি, আপনাদের অনুরোধ করব সে ভুলটা আপনারা যেন না করেন। ভুলটা কি? ভুলটা হলো কখনো বর্ষাকালে এইসব জায়গায় পেলিং, গ্যাংটক, দার্জিলিং এ প্ল্যান করবেন না। যদি প্ল্যান করেন তাহলে এই ধরনের ভিউগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। বিশেষ করে এই সময়টা, বর্ষাটা সবে শুরু হয়েছে, এখনো কিন্তু সেভাবে বর্ষা আসেনি, তাতেই এই অবস্থা। যারা ঘুরতে ভালোবাসেন বা যারা ভিডিও দেখতে ভালোবাসেন এরকম ট্রাভেলের, বা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন মূলত, তাদের উদ্দেশ্যে একটাই কথা, যদি পারেন অবশ্যই একবার পেলিং আসবেন, আর পেলিং এসে সিংসর ব্রিজটা অবশ্যই একবার কভার করবেন। কুয়াশার চাদর একটু একটু করে পাতলা হচ্ছে, আর এই সেই নদী, এদিকের এই অসাধারণ ভিউটা দেখুন।
তবে পেলিংয়ের সাইট সিইং বলতে রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেন আমাদের কিন্তু যাওয়া হলো না। আর কি, আজকে ফেরার পালা। এবার আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব। অনেকটা সময় লাগবে, আর বাকিরা তো উতলা হয়ে উঠেছে হোটেলে যাওয়ার জন্য। অনেকক্ষণ তারা বেরিয়েছে, তাদের আর ভালো লাগছে না। ফিরতি পথে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে হঠাৎ এসে থমকে দাঁড়ালাম একটা নাম না জানা ঝর্ণার পাশে। তারপরে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে অবশেষে ফিরলাম হোটেলের পথে। আর হোটেলে ঢুকতে ঢুকতেই সন্ধে হয়ে গেল। আজকের ভিডিও এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।